আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালোর সাথেই আছেন। ভয়ের বারান্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তরিকুল জুনিয়র। শুরু হয়ে গেল মাহে রমজান মাস, নিজেদের গুনাহ মাফের আরও একটা সুবর্ণ সুযোগ। তাই সবাই মহান আল্লাহর কাছে বেশি বেশি করে ইবাদত করুন, নিজেদের মাফ করানোর জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়ুন। সিয়াম সাধনার পরেই ঈদ, আর এই ঈদ নিয়ে কম বেশি আমরা সবাই অনেক ব্যস্ত, অনেক প্ল্যান, নিজেদের স্বজনদের সাথে সময় কাটানো। আমরাও ঈদে আপনাদের জন্য অনেক প্ল্যান করেছি। আসছে ঈদ স্পেশাল এপিসোড, তার জন্য আপনারা আমার কাছে বেশি বেশি করে চমৎকার সব ঘটনা লিখে পাঠান, অডিও ক্লিপ পাঠান। আমাদের কাছে ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা হলো torikul01752@gmail.com। লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ভৌতিক ঘটনা। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এপিসোড। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা। এর আগেও আমি আপনার ভয়ের বারান্দায় একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, সেই ঘটনাটাও সিলেক্টেড হয়েছিল। তাই অনেক উৎসাহ নিয়ে আমি আবারও একটা ঘটনা আপনার ভয়ের বারান্দায় লিখে পাঠালাম। যদি এই ঘটনাটাও সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। গতবারেও আমি আমার নাম ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক ছিলাম, তাই এবারও আমি তার ব্যতিক্রম হলাম না। আমি ছদ্মনাম হিসাবে আমার নাম রাফি ব্যবহার করছি। ঘটনাটা আমার নিজের ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া। তিনি যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ঘটনাটা 2022 সালের মে মাসের কোনো একদিন ঘটে যায়। বলে রাখি, আমার ফুফাতো ভাই তিনি পেশায় একজন স্বর্ণকার ছিল। ঘটনাটা তার এই স্বর্ণকারের কাজ করাকেই কেন্দ্র করে। আমার ভাইয়ের নিজস্ব একটা দোকান ছিল। তিনি তার নিজের দোকানে সোনা আর রূপার গহনা তৈরি করতেন, তিনি তাবিজও তৈরি করতেন। আর ঘটনাটা ঠিক এরকমই একটা তাবিজকে নিয়ে। এবার আমি আমার ভাইয়ের মতো করে বলছি। তিনি বলছেন, আমি প্রতিদিনের মতো সেদিনও নিজের দোকানে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে নিজের দোকানে গিয়ে দাঁড়ালাম। দোকান খোলার প্রায় 7 থেকে 8 মিনিটের মাথায় একটা অপরিচিত মহিলা আমার দোকানের সামনে এসে দাঁড়ালেন আর আমার নাম ধরে ডাক দিলেন। আমি তার ডাকের জবাব নিলাম আর নিজের দোকানের ভেতরে এসে বসতে বললাম। তিনি আমার দোকানের ভেতরে এসে দাঁড়ালেন, কিন্তু বসলেন না। সেই মহিলাটাকে জিজ্ঞাসা করলাম তিনি কি করতে এসেছেন। সেই মহিলাটা আমাকে আশ্চর্য করে দিয়ে জিজ্ঞাসা করলো আমি মুসলমান কিনা। আমি ভুরু কুঁচকে তার দিকে তাকালাম আর বললাম, আমার নাম শুনে কি আপনার আমাকে হিন্দু কিংবা অন্য ধর্মের লোক মনে হচ্ছে? তিনি তারপরও আমাকে জিজ্ঞাসা করলেন আমি মুসলমান কিনা। আমি জানালাম হ্যাঁ আমি মুসলমান। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা। সত্যি বলতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, তাই তার কাছে মিথ্যা বলার কোনো অপশনই ছিল না আমার কাছে। আমি তাকে সত্যি সত্যি বললাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি শুধুমাত্র জুম্মার নামাজ পড়তে যেতাম, এটাও তাকে জানালাম। তিনি আমাকে এরকম আরো অনেক প্রশ্ন করতে লাগলেন। আমি তার কিছু কিছু প্রশ্নে প্রচণ্ড বিরক্ত হয়ে গেলাম আর এক পর্যায়ে বিরক্ত নিয়েই তাকে জিজ্ঞাসা করলাম আপনি এই সকালবেলা আমার দোকানে কি করতে এসেছেন? আপনি কি কিছু তৈরি করবেন নাকি এমনি এসেছেন? আমার এই কথাটা শুনে মহিলাটা তার এবার প্রশ্ন করা বন্ধ করে দিল আর আমাকে সরাসরি বলল তাকে একটা তাবিজ তৈরি করে দিতে হবে। তাবিজের কথা শুনে আমি একটু অসম্মতি জানালাম। বললাম আমার হাতে এখন ওরকম সময় নেই যে আপনাকে তাবিজ তৈরি করে দেব। সে মহিলাটা আমাকে বলল আজকে না দিলেও চলবে। তিনি আমাকে বলল আগামী 1 মাসের ভেতরে যে কোনো মঙ্গলবারে আমাকে একটা তাবিজ বানিয়ে দিলেই হবে। আমি তার কথা শুনে তাকে আশ্বাস দিলাম আমি সামনের সপ্তাহের মঙ্গলবারে তাকে তাবিজ বানিয়ে দেব। আমি জানতাম এসব তাবিজ 1 ডাকের হয়। এবার 1 ডাক কি জিনিস আপনাদের একটু বোঝাই। 1 ডাক হলো
যে কোনো জিনিস কেনা কিংবা বিক্রি করার সময় যেই একটা দাম বলা হয় সেটাকে এক ডাক বলে। এই এক ডাকের জিনিসের কখনো দাম কমাতে কিংবা বাড়াতে হয় না। বিক্রেতা যেই দামে এই জিনিসটা বিক্রি করতে চায় ঠিক সেই দামেই এই জিনিসটা কিনে নিতে হয়, একেই এক ডাক বলে। সেই মহিলাটা আমাকে বলল আমার মজুরি কত টাকা হবে। এসব তাবিজ এর আগে অনেক বানিয়েছি, এত পরিমাণে বানিয়েছি যেটা আমি গুণে শেষ করতে পারবো না। তাই আমি ওই মহিলাটাকে বললাম, আগে আপনার রীতিনীতি আমাকে বলুন, তাবিজটা কিভাবে তৈরি করে দিতে হবে, তারপরে আমি আপনাকে দাম বলব। সেই মহিলাটা আমাকে তার তাবিজ বানানোর শর্ত বলে দিলেন। তিনি আমাকে যে শর্তগুলো দিলেন এরকম শর্ত আমি এর আগে কোনোদিনও শুনিনি। যদিও আমি কোনো শর্তই মেনে চলতাম না, তবু এই শর্তগুলো ছিল কিছুটা এইরকম। যে কোনো এক মঙ্গলবারের সকালবেলা ফজরের নামাজ শেষ করে একটা পুকুর ঘাটে গিয়ে গোসল করতে হবে, আর ভেজা কাপড়ে নিজের বাড়িতে আসতে হবে। বাড়িতে এসে কোনো কিছু না খেয়ে কারো সাথে কোনো কথা না বলে আমি শরীর পরিষ্কার করে নিজের দোকানে যাব, আর দোকানে যাওয়ার সময় সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়তে পড়তে যাব। দোকান খোলার পরে আমি সর্বপ্রথম তার তাবিজের কাজ করতে বসবো। তাবিজটা বানানোর সময় আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত তাবিজ বানানো শেষ না হবে ততক্ষণ পর্যন্তই আমার সূরা ফাতিহা পড়তে হবে। এই তাবিজ বানানোর সময় আমি কোনোভাবেই কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। এরকম শর্ত দিয়ে ওই মহিলাটা আমাকে বলল আমি তার তাবিজ বানিয়ে দিতে পারবো কিনা। আমি তার কথায় জানালাম আমি তাকে একটা তাবিজ বানিয়ে দিতে পারবো, কিন্তু সামনের মঙ্গলবারে। এই মঙ্গলবারে হবে না, আমার মজুরি 2000 টাকা লাগবে, আর তাবিজ বানানোর যতখানি চাঁদির প্রয়োজন সেগুলো সেই মহিলারই বহন করতে হবে। তিনি আমাকে আর কোনো কথা বললেন না। তার আঁচল থেকে এক টুকরো চাঁদি আমাকে দিয়ে বললেন, এইটা দিয়েই যেন আমি কাজ শুরু করি। আর আমার মজুরি 2000 টাকা তিনি নগদেই আমাকে দিয়ে দিলেন। আর কোনো কথা না বলেই তিনি আমার কাছ থেকে চলে গেলেন। আর যাওয়ার আগ দিয়ে একটা কথাই বলে গেলেন, এই মঙ্গলবারের পরের মঙ্গলবারের সন্ধ্যাবেলায় তিনি আমার কাছে আসবেন এই তাবিজটা নিতে। আমি তার নাম ঠিকানা লিখতে গেলেও সেখানেও তিনি আমার সাথে আর কোনো কথা বললেন না। আমি কতখানি কি জিনিস নিলাম এগুলো লিখে রাখার মতো সময় আমাকে দিলেন না। তিনি আমাকে টাকাটা দিয়েই চলে গেলেন। আমি তার এই কাজে প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম, আর ভাবতে লাগলাম এটা কি ধরনের কাজ হলো। তিনি কতখানি চাঁদি আমাকে দিয়ে গেলেন এটা তিনি না দেখেই চলে গেলেন। আর পরের বার যদি এসে আমাকে বলে যে আমি আপনাকে এর থেকেও বেশি দিয়েছিলাম তখন আমি কি করব। এসব ভাবতে ভাবতে আমি দোকান থেকে বের হয়ে গেলাম, আর সেই মহিলাটাকে খোঁজার জন্য চারপাশে নজর দিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে রাস্তার দুই পাশে কেউ ছিল না। রাস্তার দুই পাশে আমি সেই মহিলাটাকে দেখতে পেলাম না। এই ঘটনা দেখে প্রচণ্ড আশ্চর্য হয়ে পড়লাম। ভাবলাম হয়তো কোনো যানবাহন নিয়ে এসেছিল, আর সেই যানবাহনে উঠে তিনি অনেক জোরে চলে গিয়েছেন। আমি এবার সেই চাঁদিটাকে মাপ করলাম। একেবারে পুরো 1 ভরি চাঁদি ছিল সেখানে। যদিও একটা তাবিজ তৈরি করতে 4 থেকে 5 আনা চাঁদি হলেই যথেষ্ট, কিন্তু এতখানি চাঁদি তিনি কেন আমাকে দিয়ে গেলেন এটা আমি বুঝলাম না। আর সাধারণত কোনো মানুষই নিজে আগে সোনা কিংবা চাঁদি কিনে আমাদের মতো স্বর্ণকারের কাছে দিয়ে যায় না। তারা আমাদের কাছে টাকা জমা দিয়ে যায়, আমরা নিজেরা সেই স্বর্ণ কিংবা রৌপ্য কিনে তাদেরকে গহনা তৈরি করে দেই। কিন্তু জীবনের এই প্রথম আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো। আমি এই ঘটনাটাকে আমার 2-1 বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলাম। তারা আমাকে বলল আমি যেন সেই মহিলার কথা অনুযায়ী তাবিজটা তৈরি করে দেই। যদিও আমি তাদের কোনো কথাই শুনলাম না। আমি কিসের মঙ্গলবার আর কিসের এসব শর্ত কোনো কিছু না মেনে পরের দিনকেই সেই তাবিজ তৈরি করতে লাগলাম, আর প্রায় ঘন্টা 3 ভেতরে সেই তাবিজ বানিয়েও ফেললাম। এবার সেই মহিলার আসার পালা। তিনি এলেই বা কি আর না এলেই বা কি,
এই জিনিসটা তার কাছে ফেরত দেওয়ার মতো আমার কাছে কোনো অপশন ছিল না, কারণ না আমি ওই মহিলাটাকে চিনি, আর না তার নাম ঠিকানা কোনো কিছু আমি লিখতে পেরেছিলাম। এভাবেই দেখতে দেখতে সেই তাবিজ ডেলিভারি দেওয়ার দিন চলে এলো। সেই মহিলাটা ঠিক মঙ্গলবারের দিন সন্ধ্যাবেলা আমার দোকানের সামনে এসে দাঁড়ালো আর আমাকে বলল সেই তাবিজটা রেডি হয়েছে কিনা। আমি তার দিকে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বললাম তার কাজ সম্পন্ন হয়েছে। এবার সেই মহিলাটা তার তাবিজ আমাকে দিতে বললেন। আমি তার তাবিজটা তার হাতে দিলাম। হাতে নেওয়ার সাথে সাথেই সেই মহিলাটা আমাকে বলল, এই তাবিজটা বানানোর কোনো নিয়ম বা শর্ত আমি মানিনি। না আমি ফজরের নামাজ শেষ করে গোসল করে দোয়া পড়তে পড়তে খালি পেটে নিজের দোকানে এসেছি, আর না আমি এই তাবিজটাকে মঙ্গলবারে তৈরি করেছি। আমি মহিলার এই কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলাম। এটা তিনি অন্ধকারে ঢেল ছোড়ার মতো করে বলেছেন। আসলে এরকমটা নয়, কারণ সেই তাবিজটা যে আমি পরের দিনেই সকালবেলা তৈরি করেছি 3 ঘন্টার ভেতরে, এই কথাটাও সেই মহিলাটা আমাকে বলে দিল। মহিলার এই কথাটা শুনে আমি প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম, কারণ তিনি এসব কিভাবে জানেন। তিনি সেই তাবিজটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন আর আমাকে বলল বাকিটুকুনি চাঁদি দিয়ে আমি যেন সামনের মঙ্গলবারে তাবিজ তৈরি করে রাখি, আর ঠিক শর্তগুলো মেনেই যেন আমি এই তাবিজটা তৈরি করে দেই। তারপরে সেই মহিলাটা আবারও চলে গেল। আমি তাকে পেছন থেকে ডাক দিলাম, কিন্তু সেই মহিলাটা আমার কোনো কথাই শুনলেন না। আমি দোকান থেকে ঠিক আগের মতো বের হয়ে গেলাম, আর ঠিক আগের মতোই দেখতে পেলাম রাস্তার দুই পাশেই ফাঁকা। সেই মহিলাটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। সেই মহিলাটার সাথে সাথে যে লোকগুলো গিয়েছিল তাদেরকে দেখতে পেলাম, কিন্তু সেই মহিলাটা কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। আমি আবারও ভাবলাম হয়তো তিনি কোনো যানবাহনে এসেছিলেন। আবার এরকমও ভাবতে লাগলাম যে এই মহিলা এভাবে কিভাবে ভ্যানিশ হয়ে গেল, আর এত কিছু তিনি জানলেনই বা কিভাবে। যাই হোক, সব কিছু মেনে নিয়ে আমি ঠিক আগের মতোই কোনো কিছু না মেনে সকালবেলা নিজের দোকান এসে খুললাম, আর ঠিক পরের মঙ্গলবারে ওই তাবিজটা বানিয়ে ফেললাম। সেই মহিলার দেওয়া চাঁদির ভেতর থেকে বেশ খানিকটা চাঁদি বেঁচে গিয়েছিল। ঠিক সেই মঙ্গলবার সন্ধ্যাবেলায় ওই মহিলাটা আবারও আমার দোকানের সামনে এসে হাজির হলো আর আমাকে বলল তার তাবিজ তৈরি হয়েছে কিনা। আমি আবারও তাকে জানালাম তার তাবিজ সম্পন্ন হয়েছে, আর তাবিজটা তার হাতে দিতেই তিনি আমার দিকে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকালেন আর বললেন আমি কেন তার শর্ত মেনে কাজ করলাম না। আমি এবার তাকে বললাম, দেখেন আপনি যেই কথা বলেছিলেন আমি ঠিক সেরকমই করেছি। আপনার বিশ্বাস হলে হলো, না হলে কিছু করার নেই। আপনি এর আগের একটা তাবিজ ফেলে দিয়েছেন, চাইলে আপনি এটাও ফেলে দিতে পারেন। আর অত শর্তমর্ত বুঝি না, টাকা পেমেন্ট করে দিয়েছেন, ব্যাস, আমি এসব তাবিজের কোনো কাজ নেই না। আপনি আমাকে জোর জবরদস্তি করে এই তাবিজের কাজ দিয়ে গিয়েছিলেন, তাই আমি এই কাজটা সম্পন্ন করে দিয়েছি। তারপরে আমি সেই মহিলাটাকে তার বেঁচে যাওয়া চাঁদি দিয়ে দিলাম আর বললাম আপনার দেওয়া চাঁদির ওজন ছিল 1 ভরি, আর আমি মোট 10 আনা খরচ করেছি। চাঁদি গলানোর ঘাটতি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে তিনি আর 3 আনা চাঁদি আমার কাছ থেকে পেতেন। সেই মহিলাটা আমার কাছ থেকে বাকি চাঁদি নিতে চাইলেন না। এর ভেতরে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। সেই মহিলাটা আমাকে যেই মানের চাঁদি দিয়েছিল, আসলে সেই মানের চাঁদি আমাদের দেশে পাওয়াই যায় না। এই চাঁদির কোয়ালিটিটা এত পরিমাণে ভালো ছিল যে এটা বাংলাদেশের চাঁদি হতে পারে না, এটা বাহিরের কোনো দেশের চাঁদি ছিল। যাই হোক, সেই মহিলাটা এবার তার তাবিজ নিয়ে আমার দোকান থেকে চলে গেলেন। এতক্ষণ বললাম তাবিজ তৈরি করার ঘটনা, এবার আসছি মূল ঘটনায়। সেই মহিলাটা যাওয়ার পর থেকেই আমার শরীরের ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, সাথে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন ভেঙে ভেঙে আসছিল। শরীরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করলাম, যার কারণে আমি আধা ঘন্টার ভেতরে নিজের দোকানটা বন্ধ করে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতে না আসতেই আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর এলো।
আর জ্বরের মাত্রাটা এত পরিমাণে বেশি ছিল যে আমি উল্টো পাল্টা বকছিলাম, কি বলছিলাম নিজেও জানি না। এভাবে প্রায় 4টা দিন আমার প্রচণ্ড জ্বর ছিল, কোনো ওষুধেই আমার জ্বর থামছিল না। 5 দিনের মাথায় আমি সামান্য একটু সুস্থ হই, আর সুস্থ হওয়ার পরে আমার মনের ভেতরে কেমন একটা করতে লাগলো। আমি সেই তাবিজের ঘটনা আমার পরিবারের লোকজনকে জানালাম। তারা কথাটা শুনে কেমন একটা ঘাবড়ে গেল, আর দেরি না করে সেদিনকেই একটা হুজুরের কাছে আমাকে নিয়ে গেল। সেই হুজুরের কাছে গিয়ে আমি পুরো ঘটনাটা শেয়ার করলাম। সেই হুজুরটা আমার কথা শুনে বলল, এসব কাজ খুব রেয়ার হয়, তার জন্য এসব কাজের যেই শর্তগুলো থাকে সেই শর্তগুলো মেনেই তারপরে এসব কাজ নিতে হয়। একে তো আমি তার কাছ থেকে টাকা বেশি নিয়েছি, আর তার ওপরে সেই শর্তগুলো মেনে নেইনি। হয়তো তার জন্যই আমার শরীরের ওপরে এরকম একটা ইফেক্ট পড়েছে। হুজুর আমাকে কিছু দোয়া পড়ে ফুঁকে দিলেন আর কিছু পানি পড়া দিলেন। পানি পড়াটা নিয়ে আমি বাড়িতে এলাম। এভাবেই প্রায় 3টা দিন কেটে গেল। আমি আল্লাহর রহমতে একটু সুস্থ হলাম। সুস্থ হতে আমি নিজের দোকান খুললাম। দোকান খুলে আমি সকালবেলা নিজের কাজও শুরু করে দিলাম। আমার দোকানে 3-4 জন লোক এসে বসলো। তারা রোজই আমার দোকানে আসতো আর সময় কাটাতো আমার সাথে। আমি গল্পে গল্পে তাদের সাথে সময় কাটাতাম। এরই মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শুধু আমি নই, আমার সামনে যারা বসেছিল তারাও এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমি চান্দির মালা গাঁথার কাজ করছিলাম, আর এরই ভেতরেই আমার বাম গালে সজোরে একটা থাপ্পড়ের শব্দ সবাই শুনতে পেল, আর আমি নিজেও এটা অনুভব করলাম। থাপ্পড়ের গতিটা এত জোরে ছিল যে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই আমি নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম, আর বুঝতে পারলাম আমার বাম মাড়ির নিচের দিকের একটা দাঁত ভেঙে গেছে। সেই থাপ্পড়টা লাগার সাথে সাথে আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর এসেছিল। আমার বুঝতে বাকি রইল না এটা আসলে কেন হয়েছে। এটা সেই তাবিজের জন্যই হয়েছে। আমি আবারও প্রায় টানা 7 দিন অনেক অসুস্থ ছিলাম। শরীরে এতটুকুনো শক্তি ছিল না যে বিছানা থেকে উঠে বসবো। অনেক কষ্টে খাওয়া দাওয়া আর বাহিরে যাওয়ার কাজ করতাম। প্রায় 7 দিন পরে আমি আবারও সুস্থ হই, আর নিজের নিয়ম মাফিক আমি আবারও দোকানে যাই। বলে রাখি, আমি দোকান খুলতাম সকাল 9টা থেকে 9:30টার ভেতরে, আর দোকান বন্ধ করে বাড়িতে আসতাম প্রায় রাত 12টা কি 1টার দিকে। কোনোদিনও রাত 2টাও হয়ে যায়। যদিও এতদিন দোকান না খোলার কারণে আমার দোকানে কাজের অনেক চাপ পড়ে গিয়েছিল, যার কারণে সেদিন রাতে আমার আসতে প্রায় 2টা বেজে গিয়েছিল। দোকান থেকে আমার বাড়ির রাস্তা ছিল প্রায় আধা ঘন্টার মতো, আর আমি রোজ রাতে কিংবা সকালে হেঁটে হেঁটেই নিজের দোকান থেকে বাড়িতে যাতায়াত করতাম। এমনভাবেই রাত 2টার দিকে আমি আসছি। চারপাশটা চাঁদনি রাত ছিল, যার কারণে রাস্তা দেখতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। চারপাশে ঝিঝি পোকার আওয়াজ, আর পুরো রাস্তায় শুধু আমি একাই। কোনো কুকুর বা বেড়ালেরও কোনো চিহ্ন নেই। সেদিনকে কেন জানি ওই রাস্তা দিয়ে আসতে আমার একটু ভয় লাগছিল, আর সামনে আমার জন্য যা অপেক্ষা করছিল এটা আমার ধারণার বাহিরে ছিল। আমি প্রায় আমার বাড়ির কাছাকাছি এসে গিয়েছি। আমার বাড়িতে যেতে হলে একটা বড় লেবুর বাগান পার হতে হয়। সেই লেবুর বাগানের পাশ দিয়ে আমার বাড়িতে যাওয়ার রাস্তা। আমি যখনই সেই লেবু বাগানের কাছে এসে দাঁড়ালাম, তখন আমি সেই লেবু বাগানের মাঝখানে যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চাঁদনি রাতের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই লেবু বাগানের মাঝামাঝি অবস্থায় কোনো একটা কালো কিছু দাঁড়িয়ে আছে। তার উচ্চতা এত বেশি ছিল যেন মনে হচ্ছিল একটা ইউক্যালিপটাস গাছ দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ এটা আমার চিরচেনা রাস্তা। এই লেবু বাগানের ভেতরে এরকম কিছু একটা দাঁড়িয়ে আছে, এটা আমি এর আগে কখনো দেখিনি। আমি সাথে সাথে বুঝতে পারলাম এটা আসলে কোনো স্বাভাবিক কিছু নয়। আমি দোয়া পড়তে লাগলাম।
মনে মনে আয়তাল কুস্তি পড়তে লাগলাম, কিন্তু সেইখান থেকে আমি এক ধাপও নড়ার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎ করেই আমি দেখতে পেলাম সেই কালো ছায়াটা আস্তে আস্তে ছোট হতে লাগলো, আর ছোট হতে হতে সেই জিনিসটা লেবু বাগানের মাঝে হারিয়ে গেল। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, আর সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম। এটা আমি কি দেখলাম? এটা কি সত্যিই ছিল, নাকি এতদিন অসুস্থ আর কাজের ক্লান্তির কারণে আমি চোখে ভুলভাল দেখছি? নিজেকে কেমন একটা স্বপ্নের ভেতরে রেখেছিলাম মনে হচ্ছিল। এসব ভাবতে ভাবতে আমার কেমন শরীরটা আরো বেশি ভারী হয়ে আসলো। আমি এবার লেবু বাগানের ভেতরে থেকে যা দেখতে পেলাম, এটা দেখে আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম সেখান থেকে লাল টকটকে একজোড়া চোখ আমার দিকে ধেয়ে আসছে, যেটা লেবু বাগানের অন্ধকার ভেদ করে আসছিল। আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সেখান থেকে আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু সেখান থেকে আমি এক পাও নড়তে পারছিলাম না। আমি অনেক জোরে জোরে আল্লাহকে ডাকতে লাগলাম, আর নিজে সর্বস্ব শক্তি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। আমি কতক্ষণ দৌড়েছি এটা আমি জানি না। আমি দৌড় থামিয়ে এক জায়গায় এসে হাঁপাতে লাগলাম, আর হাঁপাতে হাঁপাতে নিজের চোখ খুলে আবারও দেখতে পেলাম আমি অন্য কোথাও নয়, সেই লেবু বাগানের সামনে এসে দাঁড়িয়েছি। আর ঠিক লেবু বাগানের ভেতর থেকে একজোড়া চোখ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এটা দেখে কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎই আমি দেখতে পেলাম সেই চোখ জোড়া আমার দিকে এগিয়ে আসছে, আর এগিয়ে আসতে আসতে একটা কালো অবয়বের রূপ নিল, যেটা আমার থেকে প্রায় হাত দশেকের মতো লম্বা ছিল। সেই জিনিসটা আমার কাছে এসে দাঁড়িয়ে আমাকে আবারও সজোরে একটা থাপ্পড় মারে। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। পরের দিন সকালে নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম। এবার আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়েছিল। এত পরিমাণে ব্যথা ছিল যে আমি ঘাড় নাড়াতে পারছিলাম না। আমি আমতা আমতা করে গতকাল রাতের ঘটনা সবাইকে খুলে বললাম। আমার এই ঘটনা শুনে আমার পরিবারের লোকজন প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। এবার আমরা একটা ভালো কবিরাজের সন্ধান করতে লাগলাম। প্রায় দিন তিনেকের মাথায় আমি একটা কবিরাজের সন্ধানও পেয়ে গেলাম। সেই কবিরাজের কাছে গিয়ে শুরু থেকে গত 3 দিন আগের ঘটনা পর্যন্ত সব কিছু বললাম। সেই কবিরাজটা আমার পুরো কথা শুনে আমাকে সেখানে বসতে বললেন, আর তিনি তার কাছে থাকা জিনের মাধ্যমে জানতে পারলেন এটা আসলে একটা দুষ্টু জিনের কাজ, আর এই দুষ্টু জিনটা অনেক শক্তিশালী। আর এই জিনটা আমার ওপরে কেন আসর করেছে এই কথাটাও তিনি আমাকে বললেন। আসলে সেদিন যে মহিলাটা আমার কাছে তাবিজ বানাতে এসেছিল, সেই মহিলাটা আসলে কোনো মানুষ ছিল না, তিনি একটা জিন ছিলেন। আর সেই জিনটা একটা মহিলার রূপ ধরে আমার দোকানে এসেছিলেন। সেই তাবিজটা আমি তার বলা শর্ত অনুযায়ী বানিয়েছিলাম না, যার কারণে সেই তাবিজটা যেই কারণে ওই জিনটা বানিয়ে নিয়েছিল সেই কাজটা তো হয়েছিল, কিন্তু যাকে তাড়ানোর জন্য ওই তাবিজটা তৈরি করেছিল সেই জিনটা এবার পালিয়ে আমাকে টার্গেট করেছিল। আর এতদিন আমাকে থাপ্পড় মারা থেকে শুরু করে আমার অসুখ বিসুখ সব কিছুর কারণ ছিল ওই দুষ্টু জিনটাই। এবার সেই কবিরাজটা তার মতো করে রিচুয়াল করে সেই জিনটার কোনো একটা ব্যবস্থা করেছিলেন, আর আমাকে একটা তাবিজ বানিয়ে দিয়েছিলেন, যেই তাবিজটা এখনো আমার ভাইয়ের গলায় আছে। ঘটনাটা এখানেই শেষ, কিন্তু এই ঘটনার পর থেকে আমার ফুফাতো ভাই আর নিজে কোনো গহনার কাজ করেন না। তার দোকান এখনো আছে, আর তিনি এখন কারিগর নিয়েছেন। এই ঘটনার পর থেকে তিনি কোনো রকমের কোনো তাবিজের কাজ তার দোকানে আর নেন না। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ঘটনাটা অবশ্যই পড়ে শোনাবেন, আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। তারপরে রাফি ভাই তার ফোন নাম্বার দিয়েছেন, আর তার ঠিকানাটা আমার কাছে লিখে পাঠিয়েছেন। যদিও সর্বপ্রথমেই তিনি তার ঠিকানা উল্লেখ করতে নিষেধ করেছেন, তার জন্য আমি
তার ঠিকানাটা উল্লেখ করলাম না। এই ঘটনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনিও রাফি ভাইয়ের মতো আমার কাছে আপনার ঘটনা লিখে পাঠান। tariqul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। আমাদের ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কথা হবে অন্য কোনো এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।